তোমায় আমি বলেছি মা, এই ধরনের কথা বলবে না। আগে আমি বদলাই, তারপরে এই কথাগুলো বলো। আপা কোথায়? নিজের ঘরে আছে। ঠিক সময় খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিও তুমি। আর আমরা কাল ফিরবো। যখন ইচ্ছে বাড়ি ফের, আমার কি এখন কি আর আমার সিদ্ধান্ত চলে নাকি এই বাড়িতে? তোরা বড় হয়েছিস, যে যার নিজের মতো করে নিজেদের জীবন চলবি। রাখছি। কথাটা বলেই সত্যি মমতা বেগম ফোনটা রেখে দিলেন। হিমেলের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হিমেলের জীবন চলে যাবে, তবুও মমতা বেগমকে বোঝাতে পারবে না কিছু। এত দিনেও যদি উনি নিজের ছেলেকে চিনতে না পারেন, তবে হিমেলের আর কিছুই বলার নেই। হিমেল আর চেষ্টাও করবে না কাউকে ওকে বোঝার। যার বোঝার সে এমনিই বুঝে যাবে। খুব বেশিক্ষণ এসব নিয়ে ভাবনা চিন্তার সময় পেল না হিমেল। তার আগে সামনে এসে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়ালো। হিমেল চেনে না, বয়স মাঝারি, দেখতে শুনতে বেশ ভালো, তবে সাধারণ লুঙ্গি আর টি শার্ট, তার মানে আশেপাশেই বাড়ি। হিমেল ভ্রু কুঁচকে বলল, আমাকে কি কিছু বলবেন? সোহান আলতো হেসে বলল, আমি সোহান, নয়নতারার চাচাতো ভাই। নাফিসার হাজব্যান্ড? হ্যাঁ, চেনেন আপনি ওকে? বিয়েতে তো আমরা যাইনি, তবে চিনলেন কি করে? হিমেল ব্যঙ্গাত্মক গলায় বলল, গতকাল এসেছিল আপনার স্ত্রী নাটক করতে, শেষে মায়ের হাতে চড় খেয়ে বেরিয়ে গিয়েছে। কেন বলেনি আপনাকে কিছু? সোহান বিস্ময় ভরা কণ্ঠে বলল, নাফিসা গিয়েছিল আপনার সাথে দেখা করতে, কই আমাকে তো কিছু বলেনি। চড় খেয়েছে সেটাও তো জানি না। এখন বুঝতে পারলাম কেন রাত থেকে ওর মেজাজ গরম ছিল। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আপনি আমাকে চিনলেন কি করে? বিয়ের দিন আসতে দেখেছিলাম আপনাকে, আলাপ করা হয়নি তাই আলাপ করতে এলাম। ওই যে, এটা আমাদের বাড়ি। কথাটা বলে সোহান ইশারায় নিজেদের বাড়ি দেখালো। হিমেল ছোট্ট করে উত্তর বলল। ও আচ্ছা। সোহান পুনরায় বলল, ভিতরে আসুন। এখন তো আমাদের বাড়িতে আসেননি, ভিতরে বাবা মা আছে, চলুন পরিচয় করিয়ে দেব। কারোর সাথে তো আপনার বোধহয় দেখা হয়নি। আপনার স্ত্রী আছে? হ্যাঁ, ও তো থাকবেই। তাহলে যাব না, উনি যখন বাড়িতে থাকবে না তখন ভেবে দেখব। সোহান আলতো হেসে হিমেলকে আশ্বস্ত করে বলল। চিন্তা করবেন না, ও কিছু বলবে না, আপনি চলুন। হিমেল একবার যেতে চাইল, তবে ওর মন টানল না। সোহানের প্রস্তাবে আপত্তি জানিয়ে বলল, না, যাব না, আপনি এখানে বসুন। সোহান আর জোর না করে বসে পড়ল। বেশ অনেকক্ষণ দুজনে গল্প করল। তবে সোহান অবাক হচ্ছে এটা ভেবে যে হিমেল কি করে ওর সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে। যেহেতু চিনতে পেরেছে যে ওর নাফিসার স্বামী, তার মানে তো এটাও নিশ্চয়ই জানে যে নয়নতারার সাথে ওর সম্পর্ক ছিল। আর সোহান এতটুকু বুঝে গেছে যে হিমেল লোকটা ভালো, নয়নতারাকে পছন্দ করে। তবে কি করে হিমেল সোহানের সাথে এতটা স্বাভাবিকভাবে কথা বলছে? কথাবার্তার পুরোটা সময় সোহানের মাথায় এই একটা ভাবনাই ঘুরল, তবে কোনো প্রশ্ন করতেই পারল না। এক পর্যায়ে গিয়ে ওদের কথাবার্তার সমাপ্তি ঘটল। হিমেল ভিতরে যাওয়ার জন্য উদ্যত হলে সোহান এবার প্রশ্নটা করেই ফেলল। আমার আসল পরিচয়টা জানার পরও আপনি এতটা স্বাভাবিকভাবে কি করে কথা বললেন আমার সাথে, জানতে পারি কি? আপনার তো আমার উপর রেগে থাকার কথা ছিল। হিমেল থামল, পিছনে ফিরে তাকিয়ে প্রশ্নাত্মক গলায় সোহানকে উদ্দেশ্য করে বলল, কিন্তু রেগে থাকবো কেন? রেগে থাকাটাই কি স্বাভাবিক না? আপনার স্ত্রীকে ঠকিয়েছি আমি। আমার জন্য অনেক অসম্মান হয়েছে নয়নের। আসলে আপনার উপরে যে রাগ নেই এমনটা না, তবে একদিক দিয়ে আবার আপনার প্রতি আমি কৃতজ্ঞ। চমকালো সোহান, বিস্মিত গলায় প্রশ্ন করল। সেটা কিভাবে? হিমেল স্মিত হেসে বলল, যদি আপনি নয়নতারাকে না ঠকাতেন তবে আমি ওকে পেতাম না। হ্যাঁ, নয়নতারাকে কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য আপনার প্রতি ভীষণ রাগ পুষে রেখেছি মনের মাঝে। তবে আজ আপনি আমার সাথে স্বাভাবিক ব্যবহার করেছেন, সেজন্য আমিও স্বাভাবিক ব্যবহার করেছি। আপনি উগ্র ব্যবহার করতেন, আমি উগ্র ব্যবহারই করতাম। আর তার থেকেও বড় কথা, আপনার জন্য আমার খারাপ লাগছে। হিমেলের শেষের কথাটার কারণ সোহান বুঝতে পারল না। ফলস্বরূপ জিজ্ঞাসা করল, কিন্তু কেন? জীবনে শান্তি ছেড়ে আপনি অশান্তিকে বেছে নিয়েছেন। আপনার প্রতি সহানুভূতি হওয়াটা কি স্বাভাবিক না? শান্তির অপর নাম হলো নয়নতারা। জীবনের শান্তিটাই সব থেকে বড়। আমি জানি না কিভাবে আপনি সেই শান্তিটাকে হাতছাড়া করলেন। দীর্ঘশ্বাস ফেলল সোহান, অসহায় গলায় বলল, ভুল করার আগে কেউ বোঝে না, ভুলের পরে সবাই বুঝতে পারে। নয়নকে ঠকিয়েছি, এই আফসোসের থেকেও আমার বড় আফসোস হলো কেন নাফিসাকে বিয়ে করেছি। নয়নকে বিয়ে না করতাম, অন্তত অন্য কাউকে বিয়ে করে নিতাম। নাফিসাকে যে কেন বললাম সেটাই ভেবে পাই না।
হিমেলের আর কিছুই বুঝতে বাকি রইল না। সোহান ব্যাপক ঝামেলায় ফেসে গেছে। অবশ্য নাফিসা মানেই যে আস্ত একটা ঝামেলা, সেটা তো গতকালের কিছু সময় নাফিসার ব্যবহার দেখেই বুঝে গিয়েছিল। ঠিক সেই কারণেই এখন সোহানের জন্য খারাপ লাগছে। তবে হিমেল এমন মানুষ না যে সংসার ভাঙার জন্য উস্কানি দেবে। সোহানের কাঁধে হাত রেখে বলল, বিয়ে যখন করেই নিয়েছেন তবে সংসারটা করুন। সংসার ভাঙা কোনো সমাধান না, শেষ সময় পর্যন্ত চেষ্টা করবেন সংসারটা টিকিয়ে রাখার। কথাটা বলে হিমেল ভিতরে চলে গেল। সোহান আজ বুঝতে পারল কেন নয়নতারার উপর থেকে হঠাৎ করে ওর মনটা উঠে গিয়েছিল। কেননা সোহান নয়নতারার যোগ্যই না, নয়নতারার যোগ্য হিমেল। সেই জন্যই তো নয়নতারা হিমেলের মতন একজন মানুষকে পেয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার শেষে আবারও নিয়মমাফিক নয়নতারার ঘরে বিশ্রাম নিচ্ছে হিমেল। এখনও নয়নতারাকে পেল না, নিশ্চয়ই ওর মায়ের সাথে গল্প করছে। হিমেল মনে মনে ঠিক করে রেখেছে এখনই কোনো অভিযোগ করবে না। বাড়ি ফিরে সব অভিযোগ একসাথে নয়নতারাকে করবে, যে কিভাবে হিমেলকে এই পুরো একটা দিন কষ্ট দিল নয়নতারা। যে বউয়ের জন্য হিমেল বিয়ে করলো, বিয়ের পর তো এখনও বুঝতেই পারছে না যে হিমেলের একটা বউ আছে। সেই বউ তো হিমেলের খোঁজ খবরই নেয় না। হিমেল জানে এমনিতেই মেয়েটা লজ্জায় খুব কম কথা বলে, তবে বাপের বাড়িতে এসে যেন একেবারেই হারিয়ে গেছে। হিমেল কিছুক্ষণ পর হয়তো ভুলেই যাবে যে ওর একটা বউ আছে। নয়নতারার বাড়িতে এসে খারাপ লাগছে না হিমেলের। তবে একটা ব্যাপার খেয়াল করেছে হিমেল, এই বাড়িতে ওর কাছে আবদার করার মতন নয়নতারার কোনো ছোট ভাই বোন নেই। হাসানের বিয়ের পর হিমেল দেখেছে রুমানের বাড়ি থেকে ওর ভাই বোনেরা আসলে হাসানের কাছে কত রকমের বায়না করত, বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, খেতে নিয়ে যাওয়ার, আরও কত কিছু। তবে হিমেলের সাথে এমন কিছুই হচ্ছে না। অবশ্য হবেই বা কী করে? নয়নতারার তো একটাই নিজের ছোট বোন, তার সাথেও সম্পর্ক ঠিক নেই। বাকি রইল নাফিস, ও সারাদিন কোথায় থাকে সেটা কেউ জানে না। হিমেলের এইসব ভাবনার মাঝে নয়নতারা ঘরে এলো। এসেই হিমেলকে উদ্দেশ্য করে বলল, কোনো সমস্যা হচ্ছে না তো আপনার? কিছু লাগবে? হিমেল নয়নতারার দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আমার কিছু লাগবে কি লাগবে না সেদিকে আর কার নজর আছে? আমার অসুবিধা হলেই কার কি? আমার বউয়ের তো নজরই নেই আমার প্রতি। নয়নতারা অপরাধী গলায় বলল, আসলে মা আমাকে ছাড়তে চাইছে না, বুঝতেই পারছেন বাড়িতে আর কেউ নেই। ভাবির সাথে তো তেমন একটা কথাবার্তা বলতে পারে না, আমাকে পেয়ে গল্প শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু নয়নতারা একটা কথা, আপনার কোনো ছোট ভাই বোন নেই? মানে আমার কি কোনো শালাশালি নেই যারা একটু বায়না করতে পারবে আমার কাছে? কেউ তো আমাকে বিরক্ত করার জন্যই এলো না। না, এমন কোনো ভাই বোন নেই। মানে আছে, কিন্তু ওদের সাথে আমার অতটা ভালো সম্পর্ক নেই। তার মাঝে বিয়েতেও বাবা কাউকে আসতে বলেনি, সেজন্য সবাই রাগ করে বসে আছে। ও রাগ করে বসে আছে? তাহলে ঠিকই আছে, দরকার নেই ওদের আসার। তবে জানেন তো নয়নতারা, কিছু ছোট শালাশালি থাকলে ভালো লাগতো। আচ্ছা চলুন আমরাই ঘুরতে যাই দুজনে, যাবেন? নয়নতারা একটু ভাবনা চিন্তা করে বলল, কি করে যাই বাবা মাকে ছেড়ে? একদিনের জন্য ঘুরতে এসেছি এখানে, আবার ওদেরকে রেখে বেড়াতে যাব, কেমন লাগে না ব্যাপারটা? হিমেল চট করে শোয়া থেকে উঠে বসে বলল, আরে মা বাবাকে ছেড়ে যাব কেন? চলুন সবাইকে নিয়েই ঘুরতে যাব। আপনার ভাইয়ের দেখা মনে হয় পাওয়া যাবে না। আপনি, আমি, মা বাবা আর ভাবিকে নিয়ে চলুন, ঘুরে আসি। হিমেল সবাইকে নিয়েই ঘুরতে যাবে। কথাটা শুনে নয়নতারা ভীষণ খুশি হলো। একা একা ঘুরতে যাওয়ার স্বভাব নয়নতারার নেই, কোথাও যায়নি কখনো একা। যেখানে ঘুরতে গিয়েছে সবাইকে সঙ্গে করেই নিয়ে গেছে। কোনো কাজের জন্য শহর থেকে দূরে যেতে হলেও আকবর সাহেবকে নিয়ে গেছে। একা যাতায়াত করেনি কখনো, ভালো লাগে না। হিমেল যে ওর মনের কথাটা বুঝতে পেরেছে, এটা ভেবেই নয়নতারার খুব ভালো লাগলো। উচ্ছ্বসিত গলায় বলল, ঠিক আছে, যাব, সবার সাথে ঘুরতে ভালো লাগে আমার। আপনি বরং দীপাপা, মা আর বাচ্চাদের কেউ আসতে বলুন। আর যদি ভাইয়া ভাবি আসতে চায় তবে ওদেরকেও আসতে বলুন, সবাই মিলে একসাথে ঘুরবো। হিমেল ভাবল সবাই মিলে একসাথে ঘুরতে গেলে তো মন্দ হতো না, তবে দুই পরিবারকে একসাথে নিয়ে যাওয়া যাবে না। নয়নতারার পরিবারকে নিয়ে কোনো চিন্তা নেই, কিছু করবে না ওনারা। বরং হিমেলের পরিবারের অসম্মান যেন না হয়, সেই জন্য নিজেদের অসম্মানও সহ্য করবে। তবে হিমেল নিজের পরিবারের নিশ্চয়তা দিতে পারবে না। মমতা বেগম, দীপা কিংবা রুমানা যে কেউ যে কোনো সময় বেফাস কথা বলে নয়নতারার পরিবারকে অপমান করতে লেগে যাবে। একটু আনন্দের জন্যই তো ঘুরতে যাওয়া হয়, মন খারাপগুলো দূর করার জন্য, একঘেয়েমি জীবন থেকে একটু মুক্তির জন্যই তো ঘুরতে যাওয়া হয়। তবে সেখানে যদি আবার সেই মন খারাপই হয়ে গেল, তবে যাওয়ার দরকার কি?
হিমেল বুঝতে পারল দুই পরিবারকে একসাথে নিয়ে যাওয়া সম্ভব না। না নয়নতারা, আমার বাড়ির লোকদেরকে নিয়ে অন্যদিন ঘুরতে যাব। আজ বরং আপনার বাড়ির লোকদেরকে নিয়ে ঘুরতে যাই। নয়নতারাও হয়তো একটু হলেও আন্দাজ করতে পারল হিমেলের এই কথাটার কারণ, তাই চুপচাপ মাথা নাড়িয়ে সায় জানালো। ঘর থেকে বেরোনোর সময় আবার ঘুরে দাঁড়ালো, হিমেলকে উদ্দেশ্য করে বলল, হিমেল, আপনি একটু মাকে বলবেন এই কথাটা। আসলে জানেনই তো মা খুব লজ্জা পায় আপনাকে দেখে, অস্বস্তি হয় আপনার সামনে আসতে, হয়তো ঘুরতে যেতে চাইবে না। আপনি বললে হয়তো ভালো লাগবে মায়ের। হিমেল তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এটা এমন কি ব্যাপার? চলুন এক্ষুনি মাকে রাজি করাবো। কি করে যাবেন না সেটা আমিও দেখছি। হিমেল অনেক কষ্টে রাজি করিয়েছে মারুফাকে। ভয়েতে তিনি জামাইকে বেশি মানাই করতে পারেনি। 2-3 বার হিমেল জোর করাতেই রাজি হয়ে গিয়েছেন। বিকেলে সবাই তৈরি হলো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। ওদের বেরোনোর আগ মুহূর্তে নাফিস বাসায় এলো। সবাইকে তৈরি হতে দেখে প্রশ্ন করল। কোথায় যাচ্ছ তোমরা? হিমেল নিজে থেকে নাফিসকে বলল, ভাইয়া, আমরা আসলে একটু বাইরে ঘুরতে যাচ্ছি, তারপর রাতে খাওয়া দাওয়া করে ফিরবো। আপনি তো বাড়িতে ছিলেন না, তাই জানতেন না। এখন যেহেতু এসেছেন, চলুন যাই একসাথে। শক্তিও খুশি হলে হিমেলের প্রস্তাবে। একা একা যেতে তো ওর ভালো লাগছিল না। সবাই বাইরে খাওয়া দাওয়া করে আসবে, নাফিস একা একা আবার বাড়িতে কি খাবে? ফোন করেছিল কয়েকবার, তবে ছেলেটা কল ধরেনি। দায়িত্বজ্ঞানহীন একটা। নাফিসের যেতে ইচ্ছে করছে, আবার ভাবছে ছোট বোনের স্বামীর সাথে ঘুরতে যাবে, নিজের তো কিছু খরচও করা উচিত। তবে পকেট তো পুরোপুরি ফাঁকা, যাবে কোন আক্কেলে? আলতো করে হিমেলের প্রস্তাবে আপত্তি জানিয়ে বলল, না, তোমরা ঘুরে এসো, আমি আজ যাব না। হিমেল জোর করল। চলুন না, সবাই একসাথে গেলে ভালো লাগবে। আপনি একা একা বাড়িতে কি করবেন? হিমেলের সাথে তাল মিলিয়ে নয়নতারাও নাফিসকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ভাইয়া, চলো না, অনেক দিন হলো তো ঘুরতে যাওয়া হয় না। দূরে তো আর যাচ্ছি না, শহরের ভেতরেই আছি। নাফিস একবার তাকালো আকবর সাহেবের দিকে। আকবর সাহেব ইশারায় রাজি হতে বললেন। নাফিসেরও মনে হলো রাজি হওয়াই উচিত। যেখানে হিমেল নতুন জামাই হয়ে এতবার করে জোর করছে, সেখানে মানা করলে বেয়াদপি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। বসার ঘরে বাকি সবাই বসে আছে, শুধু নাফিসের তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছে। নাফিস তৈরি হয়ে এসে আকবর সাহেবকে ডাকলো। আকবর সাহেব উঠে গেলেন। নাফিস ওনাকে সোজা নিজের ঘরেই নিয়ে গেলেন। আকবর সাহেব গম্ভীর গলায় বললেন, হঠাৎ এভাবে আলাদা ডেকে আনলেছে? নাফিস ইতস্তত গলাতেই বলল, হিমেল যতই আমাদের নিয়ে যাক, তবুও তো খরচটা আমাদেরই করা উচিত। পুরোটা না হলেও কিছু তো অন্তত দেওয়া উচিত। যেতে না যেতেই খরচের চিন্তা শুরু করে দিয়েছো? সেটা তো করতেই হবে, মান সম্মানের প্রশ্ন। বয়সে ছোট হলেও সম্পর্কে তো আমি বড়। কিছু টাকা দাও, খাবারের বিলটা না হয় আমি দেব। আকবর সাহেব ব্যঙ্গাত্মক গলায় বললেন, এমনভাবে বলছো তুমি দেবে, শুনে মনে হচ্ছে যে তোমার টাকা। বাবার টাকাই তো ছেলের টাকা, আমার টাকা হলে কি তুমি নিজের টাকা বলতে না? ছেলের টাকাকে নিজের টাকা বলার মতো সৌভাগ্য কি হবে কখনো আমার? এত সুখ বোধ হয় আমার কপালে লেখা নেই। নাফিস আকবর সাহেবকে আশ্বস্ত করে বলল, হবে হবে, সব হবে। একদিন যখন কোটি কোটি টাকা কামাবো না, তখন টাকার গদিতে শুয়ে থাকবে। যাই হোক, 10 টাকা দাও। এখন পকেটে 1 টাকাও নেই। হিমেলের সামনে ফাঁকা মানিব্যাগ বের করতে ভালো লাগবে না আমার। একটা দীর্ঘশ্বাস ফেললেন আকবর সাহেব। নাফিস যে অন্তত এতটুকু ভেবেছে যে হিমেল নিয়ে গেলে ওদের খরচ করা উচিত, এটাই আপাতত ওনার কাছে বিশাল কিছু মনে হলো। দিলেন টাকা নাফিসকে। টাকা নিয়ে চলে যেতে ধরে আবার থেমে গেলেন। নাফিস জিজ্ঞাসা করল, কিছু বলবে? কে ভেবে যেন আকবর সাহেব ছেলের মাথায় হাত রাখলেন। অনেকগুলো দিন হয়েছে ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয় না। ভালোবাসবেন কি করে ছেলেকে? ভালোবাসার মতন কোনো কাজ তো করে না, তবুও সন্তান হিসাবে ভালোবাসা অন্তর থেকেই যায়। হঠাৎ করে আকবর সাহেব মাথায় হাত বুলিয়ে দেওয়াতে নাফিস একটু থমকালো, কিছু বলতে পারল না। কোনো বাবাই তার সন্তানকে ঘৃণা করতে পারে না, তবে তুমি তোমার ঘৃণা করার জন্য কারণ তৈরি করে দাও। নিজের বাবার অসম্মানের কারণ হওয়ার কি খুব দরকার ছিল? গর্বের কারণ হতে পারলে না? সবাই নিজের ছেলেদের নিয়ে কত গর্ব করে, আমি করতে পারি না।
একজন বাবা হিসেবে এটা আমার কত কষ্ট হয় ভাবতে পারো তুমি? কোনো উত্তর দিতে পারল না নাফিস। আকবর সাহেব আশাহত হলেন। কার থেকে উত্তর চাইছেন? নাফিসের এসব বোধবুদ্ধি আছে নাকি? সেসব তো কবেই না জানি লোক পেয়েছে। কাকে কি বলবো আমি? এ তো গভীর কথায় মর্মার্থ বোঝার মতো ক্ষমতা তোমার নেই। যাই হোক, ভালো থাকো, বেঁচে থাকো, এই দোয়াই করি। কথাটা বলেই আকবর সাহেব চলে গেলেন। নাফিসের মনের মাঝে হঠাৎ করে কেমন যেন একটা অস্থিরতা তৈরি হলো। কেন এমনটা হলো বুঝে উঠতে পারল না। বারবার আকবর সাহেবের বলা একটা কথাই মনে পড়ছে, কেন নাফিস ওনার গর্বের কারণ হতে পারল না? আচ্ছা, নাফিস তো খুব একটা খারাপ না, খারাপ কোনো কাজও করে না, চুরি ডাকাতি করে না, বখাটেদের মতন আচরণও করে না, তারপরেও কেন আকবর সাহেবের গর্বের কারণ হতে পারল না? জানালা দিয়ে নাফিসা দেখলেও বাড়ির সবাইকে ঘুরতে যেতে। ঘুরতে যাওয়ার খবরটা অবশ্য শক্তির থেকেই পেয়েছিল। কেন যেন ভীষণ হিংসা হচ্ছে নাফিসার। আবার মনে হচ্ছে ওদের সাথে যেতে পারলে ভালোই হতো। তবে এইসব হইচই তো নাফিসার পছন্দ। নাফিসের রাগ হলো নয়নতারার উপর। কেন? ওকে একবার বললে কি হতো না? কি এমন করেছে নাফিসা যে সম্পর্ক শেষ করে দিতে হবে? বিয়ের পর থেকে নয়নতারা যেন আরও বেশি ভাব দেখাচ্ছে। ভীষণ রাগ হলো নাফিসার। পাশে বসা সোহানকে উদ্দেশ্য করে বলল, আমায় ঘুরতে নিয়ে চলো। পারবো না, ঘুম ধরেছে, ঘুমাবো এখন। আমি কিছু বললেই তোমার ঘুম ধরে, তাই না? বিয়ের পরে মাত্র 2 দিন ঘুরতে নিয়ে গেছো। কি হয় একটু ঘুরতে নিয়ে গেলে? টাকা খরচের কথা শুধুই বউয়ের বেলাতে মনে হয়, তাই না? মা বোন যখন প্রতিদিন এসে টাকা চাই তখন এসব মনে হয় না তোমার? সোহান মৃদু রাগী গলায় বলল, কথায় কথায় মা বোনকে টাকা দেওয়ার প্রসঙ্গটা তুলবে না নাফিসা। তোমার কোনো অসুবিধা করেছি আমি? তুমি যা চেয়েছো তাকে তোমায় দেয়নি? তবে আমার মা বোনকে দিলে এত কিসের সমস্যা? নাফিসা দাঁত কিরমিরিয়ে বলল, অবশ্যই সমস্যা। সব যদি ওদেরকে দিয়ে শেষ করো তবে আমাদের ভবিষ্যৎটা কি? তাড়াতাড়ি টাকা জমা করে একটা শহরের দিকে বাড়ি কিনে চলে যাব। আমি এখানে থাকতে পারবো না। রোজ রোজ সংসারে তোমার মায়ের এত কথা শুনতে পারবো না আমি। বিয়ে যখন করেছো তখন এখানেই থাকতে হবে। আমি আমার মা বাবার একমাত্র ছেলে, সেই হিসেবে তুমি এই বাড়ির একমাত্র বউ, তাই তোমার সমান দায়িত্ব এই পরিবারের প্রতি। রাগে দুঃখে নাফিসার বাড়ি কান্না পেল, তবে কাঁদল না। কাঁদলে তো দুর্বলতা প্রকাশ হয়ে যাবে। সোহান ব্যঙ্গাত্মক গলায় বলল, নয়নের স্বামীকে দেখেছো? বিয়ে হতে না হতেই কি সুন্দর ঘুরতে নিয়ে গেল। আর এক হয়েছো তুমি। নয়ন তো পুরো পরিবারকে নিয়ে গেছে, তুমি কি আমার পুরো পরিবারকে নিয়ে যাবে সাথে করে? তবে যাচ্ছি, চলো, সমস্যা নেই। নাফিসা একটু নড়ে চড়ে উঠে বলল, আমাদের সাথে ওনারা গিয়ে কি করবেন? বয়স্ক মানুষজন, ওনাদের এত ঘোরাঘুরির শখ নেই? শখ আছে কি নেই সেটা তো ওনারা বুঝবে, তাই না? সবসময় এত নিজের কথা ভাবলে চলে না নাফিসা, অন্যদের কথাও ভাবতে হয়। নাফিসা ব্যঙ্গাত্মক গলায় বলল, খুব যে সাধুগিরি দেখাচ্ছ। তুমি কি এক সময় শুধু নিজের কথা ভাবোনি? নয়নকে ঠকানোর সময় এই বুলিগুলো কোথায় ছিল? আজ খুব নীতিবাক্য ঝাড়ছ। থেমে গেল সোহান। এই একটা জায়গায় গিয়েই তো সোহানের সব যুক্তি তর্ক থেমে যায়। আর নাফিসা ব্রহ্মাস্ত্র হিসাবে বারবার এই একটা কথাই ব্যবহার করে। আর কোনো কথাই বাড়াতে মন চাইল না সোহানের। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নাফিসা সোহানকে ঝাঁকিয়ে বলল, নিয়ে যাবে না তবে তুমি আমায় ঘুরতে? না, ঘুম পাচ্ছে, বিরক্ত করো না। পাশে থাকা বালিশটা নাফিসা সোহানের উপরে ছুঁড়ে মারল। তবে তারপরও সোহানের মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নাফিসা হতাশ হচ্ছে দিন দিন নিজের সিদ্ধান্তের উপরে। বারবার নিজের উপরে রাগ হচ্ছে এটা ভেবে যে সোহানকে পটানোর জন্য এত কষ্ট করেছিল। রাতে বাড়ি ফিরতে ফিরতে 10টার কাছাকাছি বেজে গেল। ফ্রেশ হয়ে নাফিস আকবর সাহেবের ঘরে এলো। টাকা নিয়েছিল ঠিকই, তবে হিমেল কোনো জায়গাতেই কাউকে খরচ করতে দেয়নি। নিজে যখন দায়িত্ব নিয়ে ঘুরতে নিয়ে গিয়েছিল তখন সমস্ত খরচ নিজেই বহন করেছে। নাফিস এসেছে আকবর সাহেবের থেকে নেওয়া টাকার কিছুটা ফেরত দিতে। নিজ থেকে কিছুটা ফেরত না দিলে পরে হয়তো দেখা যাবে পুরোটাই হাতছাড়া হয়ে যাবে। তার থেকে ভালো অর্ধেকটা ফেরত দেওয়া। এত রাতে ছেলেকে ঘরে দেখে আকবর সাহেব একটু অবাকই হলেন। ছেলে সচরাচর কোনো প্রয়োজনেও তার ঘরে আসে না। কতদিন পর যে ঘরে পা রাখলো সেটা তিনি জানেন না। দেখাই পায় একটু খাওয়ার সময়। তাছাড়া তার ছেলের তো তার সাথে কোনো কথা বলারই সময় থাকে না।
মাঝে মাঝে দোকানে যায় ঠিকই, তবে সেখানেও গিয়ে চুপচাপ বসেই থাকে, নয়তো ফোন চালায়। এর বেশি আর কোনো দায়িত্ব পালন করে না নাফিস। এত রাতে হঠাৎ আমার ঘরে কি দরকার? নাফিস হাতে থাকা টাকাটা আকবর সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হিমেল তো খরচ করতে দিল না কিছু। 3,000 টাকা দিয়েছিলে, 1,000 তুমি নাও, আর 2,000 আমি রাখছি। হাত খরচের টাকা নেই আমার। এত বড় ছেলে হয়েও এখনো বাবার থেকে হাত খরচের টাকা চাইতে লজ্জা করে না তোমার? যে বয়সে তোমার নিজের বাবার যাবতীয় খরচ বহন করার কথা, সেই বয়সে এখনো তোমার খরচ বহন করতে হচ্ছে। এতটুকু কি লজ্জা করে না? নাফিস বেশ কাছাড়া ভাব নিয়ে বলল, লজ্জা পাওয়ার কি আছে? বাবার টাকাতেই তো চলছি। 30 বছর যদি খাওয়াতে পারো, তবে আর কয়েকটা দিন খাওয়াতে অসুবিধা কোথায়? পেয়ে যাবই কোনো একটা চাকরি। আকবর সাহেব ব্যঙ্গাত্মক গলায় বললেন, তোমার থেকে অনেক শিক্ষিতরা এই বাজারের বেকার ঘুরে বেড়াচ্ছে, সেখানে তুমি কি করবে? এখনো সময় আছে, দোকানে বসো, আমি বেঁচে থাকতে ব্যবসাটা শিখে নাও। ব্যবসা শেখার কি আছে? কাস্টমার আসবে, কাপড় চোপড় দেখাবো, পছন্দ হলে কিনবে, না হলে কিনবে না, আর কিনলে টাকা দিয়ে যাবে, ব্যাস শেষ। আকবর সাহেব হতাশ হলেন, বুঝলেন এই মূর্খকে বুঝিয়ে কোনো লাভ নেই। টাকাটা হাতে নিলেন ঠিকই, তবে তারপরেই শক্তিকে ডাকলেন। হঠাৎ করে শক্তিকে ডাকার কারণটা নাফিস ঠিক বুঝে উঠতে পারল না। ভাবল আবার শক্তির কাছে নালিশ করবে নাকি, তবে তো ঘরে গিয়ে আরেক অশান্তির মাঝে পড়বে। শক্তির সাথে পেরে ওঠা যায় না, একেই তো ভালোবেসে জন্য নাফিস নিজেও বেশি ধমক দিতে পারে না। তার উপরে আবার শক্তি যদি একবার কান্না শুরু করে, তাহলে ওকে থামানো মুশকিল হয়ে যাবে। মৃদু বিরক্তিকর গলায় বলল, আমাকে তো যথেষ্ট কথা শোনালো, আবার সুপ্তিকে ডাকে নালিশ করার কি আছে? আকবর সাহেব তাকালেন একবার নাফিসের দিকে। দৃষ্টিভঙ্গি তার বেশ স্বাভাবিক। নাফিস বুঝে উঠতে পারল না এমন স্বাভাবিক দৃষ্টির মানে। একটু পর সুপ্তি এলো। নাফিসকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন সুপ্তি নিজেও বুঝে গেল নিশ্চয়ই আবার কথা শুনতে হবে শ্বশুরের কাছে। এই ছেলে নিশ্চয়ই আবার আজেবাজে কিছু বলেছে কিংবা করেছে। তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আকবর সাহেবকে বলল, হ্যাঁ বাবা বলুন। আকবর সাহেব টাকাটা সুপ্তির দিকে বাড়িয়ে দিয়ে বললেন। নাফিস রাগী গলায় বলল, কেন বিয়ে দিতে না আমার সাথে? আমি কোন দিক দিয়ে অযোগ্য? এটা রাখো, প্রয়োজনে কিছু কিনে নিও। বিয়ে তো করেছো এটা কুলাঙ্কারকে। যদি তোমার বাড়ির লোক দিয়ে প্রস্তাব পাঠাতে হবে, আমি নিজেই কখনো আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতাম না। তুমি যে কি করে করলে আমি সত্যি বুঝতে পারি না। থেমে গেল নাফিস। নিজেও নিজের কোনো যোগ্যতা খুঁজে পেল না। তবে সুপ্তির সামনে এইসব বলার কি ছিল দরকার? নাফিসকে চুপ করে যেতে দেখে আকবর সাহেব আবার সুপ্তিকে উদ্দেশ্য করে বললেন, তোমার ওপরে আমাদের কোনো রাগ নেই। তুমি হয়তো ভাবতে যে তুমি পরের মেয়ের জন্য তোমার সাথে রাগারাগি করি, তবে এমনটা না। যেদিন থেকে আমার ছেলে তোমার বিয়ে করে বাড়িতে এনে, সেদিন থেকে আমি আর মারুফা দুজনে মেনে নিয়েছি যে আমাদের 3টে মেয়ে। তবে মাঝে মাঝে তোমার কিছু আচরণে ভীষণ খারাপ লাগে। নাফিসাকে যেভাবে শাসন করি তোমাকেও সেভাবে শাসন করি। তুমিও যদি আমার আর মারুফার শাসনটাকে বাবা মায়ের শাসন নজরে দেখতে, তবে তোমার খারাপ লাগতো না? সুপ্তি অস্বস্তি মাখানো গলায় বলল, আমি কি কখনো অভিযোগ করেছি কোনো, নাকি আপনাদের কাছে? আকবর সাহেব একটু হেসে উঠে বললেন, এত কিছু বলার পর যদি বলো অভিযোগ করেনি, তবে আর আমার বলার কিছু নেই। সেই যাই হোক, ছেলেকে যেহেতু মানুষ করতেই আমি পারিনি, তবে কিছুটা দয়া আর উপরের বর্তায় আমি যতদিন বেঁচে আছি ততদিন না হয় তোমাদের খরচ চালালাম। তবে ভেবে দেখো, বয়স হয়েছে আমার, আজ আছি তো কাল নাও থাকতে পারি। এতক্ষণে কথাবার্তা মনোযোগ দিয়ে শুধু শুনে যাচ্ছিলেন মারুফা। যেহেতু আকবর সাহেব কথা বলছিলেন নাফিসের সাথে, তাই তিনি ভাবলেন তার আপাতত কোনো দরকার নেই কথা বলার। তবে আকবর সাহেবের বলা শেষের কথাটায় মনক্ষুণ্ণ হলো তার। ভয় পেলেন, আতঙ্কিত গলায় বললেন, ও কি কথা, রাত বিরেতে কি আজে বাজে কথা বলছো? আমার আয়ু তোমার হোক। আকবর সাহেব মলিন হেসে বললেন, এত আয়ু দিয়ে কি করব মারুফা? মানুষ বাঁচতে চায় একটু সুখের আশায়। জীবন তো শেষের পর্যায়ে চলে এলো। এখন বাঁচার ইচ্ছে এতটাই কারণ হবে ছেলে মেয়েদের সফলতা দেখার জন্য।
ওদের সুখ দেখার জন্য। তবে আমার কপাল সেসব নেই। যাই হোক, নিজের একটা ব্যবস্থা করো। আর আপাতত তুমি টাকাটা রাখো সুপ্তি। কোনো কিছুই প্রয়োজন হলে আমায় জানিও। সুপ্তি টাকাটা হাতে নিয়ে সেখানে আর দাঁড়ালো না, চলে গেল। ওর পিছন পিছন চলে গেল নাফিসও। আকবর সাহেব এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। মারুফা এগিয়ে এলেন ওনার দিকে, কাঁধে হাত রেখে বললেন, এমন করছো কেন তুমি? বারবার এত মরার কথা বলো না। তোমার আগে আমার মরণ হোক। আকবর সাহেব আবারও মলিন হেসে বললেন, আমিও তাই চাই মারুফা। কাকে ভরসা করে আমি তোমার দায়িত্ব দিয়ে যাব? ছেলে তো ভরসায় যোগ্য না, মেয়েরা নিজেদের সংসারে ব্যস্ত। তোমাকে আমি কার ভরসায় রেখে যাব বলো? তার থেকে ভালো আমরা যাওয়ার একদিন আগেই তুমি চলে যাও। তবে খুব বেশি আগে যেও না, তাহলে আমি অসহায় হয়ে যাব। মারুফা কেঁদে উঠে বললেন, ওভাবে বলো না, আমার ভয় করছে। তুমি ঘুমিয়ে পড়ো এখন, এত কিছু ভেবো না। আকবর সাহেব চেয়ারের সাথে গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করলেন। আফসোসের সুরে মারুফাকে উদ্দেশ্য করে বললেন, ছেলেমেয়েগুলোকে মানুষ করতে পারলাম না মারুফা। আমার শিক্ষায় কোথায় ত্রুটি ছিল বলো তো? আমার শাসনে কোথায় ত্রুটি ছিল? আর তোমার ভালোবাসায় কোথায় কমতি ছিল? কেমন যেন অমানুষ হয়ে গেছে। ভাই বোন একে অপরের কেউ ভালোবাসে না। চিন্তা করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। নয়নকে নিয়ে তো চিন্তা নেই, নাফিসাও খুব একটা খারাপ না। চিন্তা শুধু নাফিসাকে নিয়ে, ও বেশি স্বার্থপর। ভাই বোনের কথা বাদ দিলাম, মা বাবার কথাও ভাবে না। আকবর সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন, রাতে ঘুমানোর আগে যে ঘর গোছানোর স্বভাবটা নয়নতারার ছিল, বিয়ের পরও তা এখনও আছে। ঘরটা গোছানোই ছিল। হিমেল তো আর ছোট বাচ্চা না যে ঘরের জিনিসপত্র এলোমেলো করবে। নয়নতারাও ঘরে বেশি সময় থাকে না, ফলে এলোমেলো হয় না। তারপরেও গোছানো জিনিসই নয়নতারা আবারও গোছালো। হিমেল ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে আর চোখে কয়েকবার নয়নতারাকে দেখে নিল। বেশ খুশি খুশি লাগছে নয়নতারাকে। হিমেল বুঝল নয়নতারার এত খুশির কারণ। হিমেলের নিজেরও ভালো লাগলো। কিছুক্ষণ নয়নতারার দিকে তাকিয়ে থেকে আবার ফোনের স্ক্রিনে মনোযোগ দিল। নিজের কাজ শেষ করে নয়নতারা হিমেলকে উদ্দেশ্য করে বলল, ঘুমাবেন না? মশারি টানাই? হিমেল নাক মুখ কুঁচকে বলল, টানাতেই হবে মশারি? আমার খুব বিরক্ত লাগে। আমি তো কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, মশা এলেও খুঁজে পায় না আমায়। আপনি শুয়ে পড়ুন, আমি টানিয়ে দিচ্ছি। নয়নতারার কথায় হিমেল আপত্তি জানিয়ে বলল, না না, এমনটা হয় না। বউকে দিয়ে খাটাবো আর নিজে শুয়ে পড়বো, এটা হয় না। জানেন নয়ন, যেসব পুরুষ নিজেরা শুয়ে বসে বউকে দিয়ে খাটায়, তাদেরকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। সেখানে আবার নিজে এমন করবো, এ তো হয়ই না। দিন, আমিও সাহায্য করি আপনাকে। নয়নতারা আর বাধা দিল না। বিছানা ঠিক করে মশারি টানিয়ে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। তবে ঘর পুরো অন্ধকার হলো না। জানলা দিয়ে হালকা চাঁদের আলো ঘরের ভেতরে প্রবেশ করছে, যা ঘরকে পুরোপুরি অন্ধকার হতে দেয়নি। নয়নতারার ইচ্ছে করলো হিমেলের সাথে একটু গল্প করতে। হিমেলেরও ইচ্ছে করলো নয়নতারার সাথে একটু গল্প করতে। তবে কেউই কাউকে বলতে পারল না। দুজনেই ভাবলো হয়তো দুজনের ঘুম পেয়েছে, এখন বিরক্ত না করাই ভালো। তবে ঘুম তো কারোরই ধরল না। দুজনেই বেশ অনেকক্ষণ এপাশ ওপাশ করলো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ ফেরার পরে হঠাৎ করে হিমেল বুঝতে পারল নয়নতারারও ঘুম ধরছে না। ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো। ঘরে আলো জ্বলে উঠতে দেখে নয়নতারা ঘুরে তাকালো। দেখলো হিমেল চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যে চোখে ঘুমের বিন্দু মাত্র লেশ নেই। আপনি ঘুমাননি এখনো? হিমেলের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হিমেল কি করে বোঝাবে নয়নতারাকে যে পাশে বউকে রেখে হিমেলের এত তাড়াতাড়ি ঘুম ধরছে না? ইচ্ছে তো অনেক কিছুই করছে, তবে জড়তার জন্য কিছুই বলতে পারছে না নয়নতারাকে। হিমেল জানে নয়নতারা বেশ লাজুক স্বভাবের, সামান্য কথাতেই লজ্জা পেয়ে যায়। এদিকে নয়নতারা নিজের প্রশ্নের উত্তর না পেয়ে পুনরায় বলল, ঘুমাননি কেন? হিমেল পাল্টা প্রশ্ন করল। আপনি ঘুমোননি কেন? নয়নতারা হিমেলের প্রশ্নের কাঙ্ক্ষিত জবাব না দিয়ে নিজে আবার প্রশ্ন করল, আপনি ঘুমাননি কেন? বেশ কিছুক্ষণ দুজনে বারংবার একই প্রশ্ন করতে লাগলো দুজনকে। এক পর্যায়ে দুজনেই থেমে গেল। আগে হিমেলি বলে উঠল, কেন যেন ঘুম ধরছে না, কেমন কেমন যেন লাগছে, মানে অস্থির লাগছে। এবার আপনি বলুন তো, আপনার কেন ঘুম ধরছে না? নয়নতারা অস্বস্তি মাখানো গলায় বলল, আসলে আমার একা ঘুমিয়ে অভ্যাস তো, মানে ঠিক করে নড়াচড়া করতে পারছি না।
মনে হচ্ছে আপনার যদি অসুবিধা হয়। হিমেল নয়নতারাকে আশ্বস্ত করে বলল, কোনো সমস্যা হবে না আমার। আপনি যেমন করে ইচ্ছে ঘুমোতে পারেন। মানে ধরুন ঘুমের মাঝে যদি আমার গায়ের উপরে হাত পাও তুলে দেন তাতেও কোনো সমস্যা নেই। এই পর্যায়ে নয়নতারা একটু লজ্জায় পেয়ে গেল, কোনো কথা বলল না। বেশ অনেকক্ষণ দুজনেই চুপ থাকলো। হিমেল শুধু উসখুস করছে কিছু বলার জন্য। বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কিছু একটা কথা খুঁজলো নয়নতারাকে বলার জন্য। দীর্ঘ একটা সময় ভাবার পরে পেল একটা কথা। নয়নতারাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আচ্ছা নয়ন, আমার বাড়ির লোকদেরকে আপনার কেমন লেগেছে? আপা, মা, ভাবি ভালো লেগেছে ওনাদেরকে? আমার আড়ালে কেউ আবার আপনাকে খারাপ কিছু বলেনি তো? নয়নতারা তাড়াহুড়ো গলায় বলল, তেমন কিছু হয়নি, সবাই খুব ভালো। আমার আপা আর মা ভালো, তবে ভাবি ভালো এটা আপনি বললেও আমি বিশ্বাস করব না। নয়নতারা মিনমিনে গলায় বলল, আমার কাছে তো ভাবিকেই বেশি ভালো লাগে, ভাবি তো কিছু বলেনি আমায়। হিমেল একটু শব্দ করে হেসে উঠে বলল, বাড়ি ভর্তি মানুষজন ছিল জন্য ভাবিও ভালো সেজে বসেছিল। বাড়ি এখন ফাঁকা হবে, এবার গিয়ে দেখবেন খোঁচানো কাকে বলে। কথায় কথায় ঠেস দেবে, কথায় কথায় নিজের বাপের বাড়ির গল্প শোনাবে। ও কোনো ব্যাপার না, আমি সহ্য করে নেব। করতে হবে না আপনাকে। তারা কোনো কথা বলে ঠাস ঠাস করে উত্তর দেবেন, পরে কি হয় সেসব আমি বুঝে নেব। আচ্ছা সে যাই হোক, ঝামেলার কথা এখন না তুলি। আরেকটা কথা বলি, হানিমুনে যাবেন? নয়নতারা চমকে উঠল। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় হিমেল বেশ ভালোভাবে বুঝতে পারল নয়নতারা যেন অবাক হয়েছে, ঠিক তেমনই লজ্জাও পেয়েছে। হিমেলের মনে হলো খুব খারাপ কিছু তো ওর বলেনি, সামান্য একটা হানিমুনে যাওয়ার প্রস্তাব দিয়েছে, এতে লজ্জা পাওয়ার কি আছে? এত লজ্জা পেলে তো চলবে না। হিমেলের প্রস্তাবে নয়নতারা কোনো উত্তর দিল না, যার ফলে হিমেল আবার বলে উঠল, কি হলো, যাবেন? আপনার মা কিছু বলবে না? সে তো বলবে, যার বলার সে তো বলবেই। আমার কাজ মাকে বোঝানোর, আমি বোঝাবো। আপনি বলুন যাবেন কি না? নয়নতারা একটু চিন্তা ভাবনা করে বলল, না থাক, দরকার নেই। এত ঝামেলা করে ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না। এত কিছু করে শেষে ঘুরতে গিয়েও শান্তি পাবো না। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলল। আবারও বেশ অনেকক্ষণ নীরবতা চলল। এই নীরবতার মাঝে হিমেল শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নয়নতারার দিকে। নয়নতারার গায়ের রঙটা এখন শ্যামলা লাগছে। হিমেলের কাছে অবশ্য বরাবরই শ্যামলা মনে হয়েছে, কখনোই নয়নতারাকে অত্যাধিক কালো লাগেনি। সেই শ্যামলা নাকের পাটায় সোনার নাকফুলটা চিকচিক করছে। এই সামান্য নাকফুলটাই নয়নতারার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। নয়নতারাকে এখন দেখতে কেমন বউ বউ লাগে, আগে এমনটা লাগতো না। হিমেলের তাকিয়ে থাকার মাঝেই নয়নতারা চোখ বুঝল। হিমেলের চোখে ঘুম এলো না, অথচ নয়নতারা ঘুমিয়ে পড়েছে। কোনো শব্দ না করে ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করলো হিমেল। এখনও নয়নতারাকে হালকা হালকা দেখা যাচ্ছে। হিমেল খেয়াল করলো সিলিং ফ্যানের বাতাসে নয়নতারার কিছু চুল উড়ে মুখের উপরে পড়ছে। সবে মাত্র ঘুমিয়েছে নয়নতারা, যার ফলে টেরও পাচ্ছে না। হিমেল আল গুছিয়ে চুলগুলো নয়নতারার কানের পিঠে গুজে দিল। দীর্ঘ সময়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নয়নতারার দিকে। হিমেল বুঝতে পারে না কেন নয়নতারাকে দেখে বারবার ও মুগ্ধ হয়, কেন সময়ের হিসেব ভুলে নয়নতারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। নয়নতারা ঘুমাচ্ছে, এই সুযোগে হিমেল নিজের ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলো। আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো নয়নতারার কপালে। আলতো করে এবারে নয়নতারার গালের সাথে নিজের গাল ছোঁয়ালো। এতে নয়নতারা জেগে গেলেও কোনো সমস্যা নেই, খুব ধীর কণ্ঠে বলল, আপনি সবার থেকে আলাদা। আমার জীবনে আপনি খুব বিশেষ। সবাই নিজের ভালোবাসার মানুষটাকে চাঁদের সাথে তুলনা করে, তবে আমার ভালোবাসা আলাদা। তাই আমি আপনাকে আপনার নামের মাঝে থাকা তারার সাথে তুলনা করলাম। আমার মন আকাশে সারা জীবন যেন আমার তারা ঝলঝল করে। সকালে খাবার টেবিলে আজ সুপ্তি কিংবা নাফিস কাউকেই পাওয়া গেল না। নাফিস সকাল সকাল কোথায় যেন বেরিয়েছে, কে জানে কোথায় গেছে। সুপ্তিকেও হয়তো বলে যায়নি। আর সুপ্তিকে ডাকা হয়েছে, তবেও আসতে চায়নি, বলেছে খাওয়ার ইচ্ছে নেই, শরীর খারাপ। মারুফা তাও 2-3 বার ডেকেছে, তবে সুপ্তি আসেনি। নয়নতারা একবার ডাকতে চেয়েছিল, তবে মারুফা বাধা দিয়েছে। একেই তো শরীর খারাপ, নিশ্চয়ই মন মেজাজও ভালো নেই। এরপরে নয়ন গেলে নিশ্চয়ই আবার ওর সাথে খারাপ ব্যবহার করবে, সেই জন্যই মারুফা যেতে দেয়নি নয়নতারাকে। সকালের খাওয়া দাওয়া শেষ করে প্রায় দুপুর হতে চলল, কিন্তু তবুও সুপ্তি নিজের ঘর থেকে বের হলো না। নয়নতারার এবার একটু চিন্তাই হলো, সুপ্তি তো এইভাবে ঘরের মাঝে বসে থাকার মেয়ে না, কাজ না করুক তবুও তো একটু হলেও বাইরে ঘুরে বেড়ায়।
পাশে নাফিসা থাকে, ওখানে গিয়ে ওর সাথে গল্পগুজব করে আসে। তবে আজ হলোটা কি? অনেক চেষ্টা করলো নয়নতারা নিজেকে আটকানোর, তবে শেষ পর্যন্ত পারলই না। গেল শক্তির খোঁজ নিতে, দরজার কাছে দাঁড়িয়ে একবার ভেতরে যাওয়ার জন্য অনুমতি চাইল শক্তির থেকে। তবে ভেতর থেকে শক্তির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নয়নতারা ঘরের ভিতরে উঁকি দিল, দেখলো শক্তি নেই, বাইরেও তো নেই। তবে গেল কোথায়? ঘরেই তো থাকার কথা ছিল। সকাল থেকে তো ঘর থেকে বের হতে দেখেনি নয়নতারা। নয়নতারা ভিতরে গেল দেখার জন্য যে বারান্দায় আছে কিনা, কিংবা হয়তো বাথরুমে গেছে, এবং নয়নতারার ধারণা অনুযায়ী বাথরুম থেকে একটু শব্দ পেল, বমি করার শব্দ। দৌড়ে এলো নয়নতারা। সুপ্তিকে বমি করতে দেখে তারা হুড়ো করে সেদিকে এগিয়ে গেল। বাথরুমের দরজাটা খোলাই ছিল। সুপ্তিকে ধরল নয়নতারা। নয়নতারা ধরতেই সুপ্তি শরীরের অর্ধেক ভার ছেড়ে দিল যেন। নয়নতারা তাড়াহুড়ো করে মারুফার নাম ধরে ডাকল। বাড়িতে তখন কেবলমাত্র নয়নতারা আর মারুফাই আছে। হিমেল আকবর সাহেবের সাথে ওনার দোকানে গিয়েছে। নয়নতারার চেঁচামেচি শুনে মারুফা তাড়াহুড়ো করে এলেন। সুপ্তির এমন বেহাল অবস্থা দেখে আর্তনাদ করে উঠে বললেন, ওমা সুপ্তি, তোমার কি হয়েছে? সুপ্তি উত্তর দেওয়ার মতন অবস্থাতেই নেই। মুখ হাত ধুয়ে দুজনে মিলে নিয়ে এসে বিছানায় শোয়ালো সুপ্তিকে। নয়নতারা হাত পা ঘষতে লাগলো। এদিকে মারুফা কেমন অস্থির হয়ে উঠেছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। নয়নতারাকে উদ্দেশ্য করে বললেন, ডাক্তারের কাছে নিয়ে যাই, না হলে তোর বাবাকে ডাকি। বাবাকে ডাকতে হবে না মা, সকাল থেকে তো কিছু খায়নি ভাবি, খালি পেট, এই জন্যই বোধহয় বমি করছে। তুমি বরং গিয়ে একটু ভাত নিয়ে এসো, আমি খাইয়ে দিই, আর আমি ততক্ষণে ভাবির জামা কাপড়টা বদলে দিই। মারুফা যেতে ধরলে সুপ্তি ওনাকে বাধা দিয়ে দুর্বল গলায় বলল, আমি কিছু খাবো না। মারুফা এবারে হালকা ধমক দিয়ে বলে উঠলেন, চুপ কর মেয়ে, মাথা দিয়ে কয়টা শিং গজিয়েছে তোমার? খাবার আনছি, চুপচাপ খেয়ে নিবে। সুপ্তি আর কথা বলতে পারল না, নাকি বলার ইচ্ছে হলো না সেটা বোঝা গেল না ঠিক। তবে চুপ করে গেল। মারুফা গেলেন খাবার আনতে। এই সুযোগে নয়নতারা সুপ্তির জামা কাপড়গুলো বদলাতে সাহায্য করলো। খাবার এনে মারুফা নিজেই ভাতটা মেখে সুপ্তির মুখের সামনে ধরল। তবে গন্ধটা নাকে যেতেই সুপ্তি আবারও বমি করতে ধরল। নয়নতারা আতঙ্কিত গলায় বলল, মা দিও না। নয়নতারা পানির গ্লাসটা সুপ্তির দিকে এগিয়ে দিল, পিঠে মাথায় হাত বুলিয়ে দিল যেন আরাম পায়। এই সুযোগে মারুফা তীক্ষ্ণ দৃষ্টিতে সুপ্তিকে একবার দেখে নিলেন ভালো করে। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন, সুপ্তি, তোমার কি আজ হঠাৎ করেই বমি হচ্ছে নাকি? কয়েকদিন ধরেই হচ্ছে, মাথা ঘোরাচ্ছে নাকি? নয়নতারা চমকে তাকালো মারুফার দিকে। মারুফাও নয়নতারার দিকে তাকালো। দুজনে বোধহয় একই জিনিস সন্দেহ করছে। ওদের এমন চাওয়াচাইয়ের মাঝে সুপ্তি কেঁদে উঠল। হঠাৎ করে সুপ্তির কান্নার কারণটা বুঝতে পারল না ওরা দুজনের কেউই। ওরা যা ভাবছে সেটা সত্যি হলে তো কাঁদার কোনো কারণ নেই, এটা তো খুশির খবর। তার মানে কি ওরা ভুল ভাবছে? মারুফা ব্যস্ত গলায় বলল, ও কি কাঁদে কেন আবার? সুপ্তি ক্রন্দনরত গলাতে বলল, আপনি যা ভেবেছেন সেটাই ঠিক মা। মারুফার ঠিক বিশ্বাস হলো না সুপ্তির বলা কথাটা। পুনরায় নিশ্চিত হতে বলল, আমি যা ভাবছি সেটাই সত্যি, আমার ছেলেও ছেলে হবে। দেখো সুপ্তি, মজা করো না, সত্যি করে বলো আমায়। মজা করবো কেন মা, সত্যি বলছি আমি প্রেগনেন্ট। মারুফা আর নয়নতারার খুশি দেখে কে। অল্পের জন্য মারুফার হাত থেকে খাবারের থালাটা পড়ে গেল না। তাড়াহুড়ো করে খাবারের থালাটা পাশে রেখে হাতটা ধুয়ে আসারও আর তার তর সইল না। শাড়ির আঁচলেই মুছলেন। সুপ্তির কাছে এগিয়ে গালে মুখে হাত বুলিয়ে দিয়ে নিজেই জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বললেন, আগে বলনি কেন? হাই আল্লাহ, এত খুশির সংবাদ কেউ এত পরে জানায়? মারুফা জড়িয়ে ধরায় অবাক হলো সুপ্তি। আজ প্রথমবার নয় যখন মারুফা ওকে জড়িয়ে ধরেছে, এর আগেও বেশ কয়েকবার জড়িয়ে ধরেছে। যেদিন নাফিস সুপ্তিকে বিয়ে করে নিয়ে আসে সেদিন আকবর সাহেব একটু রাগারাগি করেছিল, যদিও সুপ্তির উপরে না, নাফিসের উপরে। তবে মারুফা কোনো রাগারাগি করেননি, বরং ছেলের বউকে দেখে খুশি হয়েছিলেন, পছন্দ হয়েছিল। উনি গিয়ে জড়িয়ে ধরেছিলেন সেদিন। তারপরেও অনেকবার জড়িয়ে ধরেছেন, তবে আজকের জড়িয়ে ধরাটা অন্যরকম লাগলো সুপ্তির কাছে। তবে কী ভেবে যেন সুপ্তির কান্নার বেগটা আরও বাড়ল। কান্নার কারণটা নয়নতারা কিংবা মারুফা কেউই বুঝতে পারছেন না। নয়নতারা এবারে সুপ্তিকে বলল,
কাঁদছো কেন তুমি ভাবি? এটা তো ভালো খবর, ভাইয়া জানে? কি করে ভালো খবর এটা নয়ন? যেখানে আমার দুজন বাবার ঘাড়ে বোঝা, সেখানে আবার নতুন একজন আসবে। একটা বাচ্চার খরচ তো কম না। আর তোমার ভাইয়া জানিয়ে কি হবে বলো? ওকে জানালে কি কোনো পরিবর্তন আসবে ওর মাঝে? নয়নতারা দমে গেল। মারুফা একটু গভীর গলাতে বলে উঠলেন, তোমরা আমাদের ঘাড়ে বোঝা সে কথা আমরা কবে বলেছি সুপ্তি? মাঝে মাঝে একটু ভয় দেখায়, যেন ছেলেটা একটু কাজে মনোযোগ দেয়। আর তুমি ভাবলে কি করে আমার নাতি নাতনির আমার ঘাড়ের বোঝা হবে? তোমাদের দুটোকেই তো পালছি, ওই একটা বাচ্চা আর বেশি হবে কেন? সুপ্তি ক্রন্দনরত গলায় বলল, তোমার শ্বশুর তো এখনো বেঁচে আছে, আর আমাদের কাছে থাকতে এত খাওয়ার চিন্তা করছে কেন? না খেয়ে রেখেছে কি কখনো? তো ঠিক দিন আলাদা করে দেওয়ার, যে কোনো দিন হয়তো আলাদা করেই দেবেন। মারুফা আলতো হাসলেন। সুপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার মতো শাশুড়ি পেয়েও তোমার এত অভিযোগ সুপ্তি? তবে আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ির মতো শাশুড়ি পেলে কি করতে? হ্যাঁ, বলি যে আলাদা করে দিব, খাবার দেব না, তবে সন্তানকে না খেয়ে রেখে কি করে বাবা মার গলা দিয়ে খাবার নামবে? তোমার বাবা নিজেকে যতই কঠিন দেখাক না কেন, ছেলেকে যখন গালাগালি করে ঘরে ফিরে গিয়েই নিজেই কষ্ট পায়, নিজেরই চোখ দুটো ভিজে ওঠে। আজও মাছের মাথাটা উনি খান না ছেলের পছন্দ বলে। ভালো মন্দ যাই রান্না করি না কেন, এখনও সেটাই যদি ছেলের পছন্দ হয় নিজের পাত থেকে তুলে দেয়। তোমরা শুধু শাসনটাই দেখো, বাবা মার ভালোবাসাটা দেখো না, এটাই তোমাদের দোষ। সুপ্তি থেমে গেল, আর কিছু বলার মতো পেল না। নয়নতারা ইশারায় মারুফা কেউ থামতে বললে সুপ্তিকে উদ্দেশ্য করে বলল, তুমি এত ভেবো না তো ভাবি। এতদিন ভাইয়ার দায়িত্ব কম ছিল বলে ভাইয়াও দায়িত্ব জ্ঞানহীন ছিল। তবে দেখো, এবার বাচ্চার কথাটা শুনে ভাইয়াও ভালো হয়ে যাবে। ভাইয়ার তো আলাদা করে চাকরি খোঁজারও কোনো দরকার নেই, চিন্তা নেই, দোকানে গিয়ে বসলেই হয়। ওইটা তো তোমার ভাই করে না নয়ন। যে পুরুষ নিজে উপার্জন করার ইচ্ছে নেই, তাকে দিয়ে জোর করে কখনো উপার্জন করানো যায় না। ও কোনোদিন শোধরাবে না, কোনোদিন বুঝবে না আমার কষ্ট। নয়নতারা আর মারুফা দুজনে সুপ্তিকে আশ্বস্ত করে বলল যে ওরা নাফিসকে আরও ভালোভাবে বোঝাবে। নাফিস ঠিক দোকানে বসবে, তবুও যেন সুপ্তি চিন্তা না করে। এখন তো ওর চিন্তা করলে চলবে না, এখন হাসি খুশি থাকতে হবে, ভালো থাকতে হবে, নিজের সাথে সাথে আরেকজনের খেয়াল রাখতে হবে। এই বাড়ির খুশির একটা কারণ আসতে চলেছে, তাকে তো ভালো রাখতে হবে। সুপ্তি আজ ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বারবার শুধু মনে একটা প্রশ্নই আসছে যে এতদিন কি এই বাড়ির মানুষগুলোকে ভুল বুঝেছিল? যদি ভুল না বুঝে থাকে, তবে এখন চোখের সামনে যে আনন্দ উৎসবের আয়োজন হতে দেখছে সেসব তো মিথ্যে হওয়ার কথা। তবে সত্যি তো বেশ ভালো করেই বুঝতে পারছে এসব মিথ্যে না, সব সত্যি। ওর দেওয়া একটা সংবাদে বাড়ির প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে। আকবর সাহেব তো বলা যায় বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করে নিয়েছেন। খবরটা পাওয়ার পর বাড়িতে ফেরার পথে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছেন। মিষ্টি নিয়ে এসেছেন, ছেলের বউয়ের খাওয়ার জন্য ফলমূল সব নিয়ে এসেছেন। ভীষণ খুশি উনি। সুপ্তির বাবা মাকেও আসতে বলেছেন। সুপ্তি ভাবতেই পারেনি যে এই খবরটা পাওয়ার পর বাড়ির মানুষ এতটা খুশি হবে। সুপ্তি তো ভেবেছিল আকবর সাহেব আর মারুফা বোধহয় অনেক কথা শোনাবে, বলবে যে নিজেরাই তো তাদের ঘাড়ে বসে খায়, সেখানে আবার বাচ্চা। ভেবেছিল সবাই অখুশি হবে, তবে তেমন কিছুই হলো না, বরং সবাই ভীষণ খুশি হয়েছে। এবং এই খবরটা জানার পর সুপ্তির কদর এই বাড়িতে আরও বেড়ে গেছে। আগেও যে সুপ্তির কদর ছিল না এমনটা না, তবে সুপ্তির নিজের আচরণের মাঝে মাঝে নিজেরই সম্মানহানি ঘটত। তবে নতুন অতিথি আসার সংবাদটা পাওয়ার পর সবাই যেন সুপ্তির সেই অপরাধগুলো ভুলে গেছে। নয়নতারা তো কখনো সেভাবে কিছু মনেই রাখত না। শেষ কয়েকদিনে ওই টুকটাক যা একটু কথা বলেছে, মারুফাও কিছু বলতো না। আকবর সাহেব মাঝে মাঝে একটু রেগে যেতেন, তবে আজ সবাই খুব খুশি। সুপ্তির বারবার একটা কথাই শুধু মনে আসছে, বোধহয় এই বাড়ির মানুষগুলোকে ভুল ভেবেছিল। হয়তো আকবর সাহেব আর মারুফা সত্যিই শুধু ওদেরকে ভয় দেখাতো। কোনো মা বাবাই তো ছেলেমেয়ের অকল্যাণ চায় না, সবাই চায় তাদের ছেলেমেয়েরা যেন নিজেদের জীবনে ভালো থাকে। হয়তো সেই জন্যই ওরা নাফিসকে কথা শোনাতো, ভয় দেখাতো।
এমন খুশির মুহূর্তেও নাফিস আকবর সাহেবের মেজাজটা খারাপ করে দিল। সমানেই কল করে যাচ্ছে ছেলেটাকে, অথচ ফোন তোলার নামই নিচ্ছে না নাফিস। সুপ্তিও ওকে খবরটা জানাতে পারেনি, জানাবে কি করে? সেই ছেলের কি খেয়াল আছে যে ওর একটা পরিবার আছে, বাড়িতে স্ত্রী আছে, মা বাবা বোন আছে, যারা ওর খবর না পেলে চিন্তা করবে? নিজে না হয় কল করে নাই জানালো, তবে অন্য কেউ যখন কলটা করেছে ফোনটা তো অন্তত রিসিভ করে জানাতে পারে যে ও ঠিক আছে। তবে ছেলেটা সেটা কখনোই করবে না। চরম দায়িত্বজ্ঞানহীন একটা ছেলে। বাড়ির লোকেদের চিন্তায় ফেলে রাখতে যেন ওর ভালো লাগে। দুপুরে রান্নাবান্না সারতে অনেকটা সময় লাগলো। মারুফা আর নয়নতারা মিলে রান্নাবান্না সব শেষ করলো। সুপ্তিকে রান্নাঘরের ধারেও কাছেও আসতে দিল না। সেই যে ঘরে রেখে এসেছে, না দিয়েছে বিছানা থেকে নামতে, তাও দেয়নি। মারুফা কড়া গলায় হুকুম করে বলছেন যা প্রয়োজন হবে সুপ্তি যেন ওনাকে বলেন, তবুও যেন মাটিতে পা না রাখে। শরীর খারাপ, মাথা ঘুরছে, যদি জ্ঞান হারিয়ে পড়ে যায় তবে তো সমস্যা হবে। তবে এত সব আনন্দ সুপ্তির কাছে বড্ড ফিকে লাগছে। এই খবরটা পাওয়ার পর যে সব থেকে বেশি খুশি হতো তাকেই তো এখনও জানাতে পারেনি। সেই সকালে বেরিয়েছে, অথচ একবার কল করে জানার প্রয়োজন মনে করেনি যে ওর স্ত্রী কেমন আছে। খাওয়া দাওয়ার একটু আগে নাফিস বাড়ি ফিরল। হিমেল আর আকবর সাহেব যখন বসার ঘরে সোফায় বসে আছে, নাফিস সোজা নিজের ঘরের দিকে যেতে নিলে আকবর সাহেব ডেকে উঠলেন। ওনার গমগমে কণ্ঠটা শুনে নাফিস কেমন যেন কেঁপে উঠল। বুঝে উঠতে পারল না নিজের অপরাধটা। একবার ভাবলো হয়তো বেশিক্ষণ বাইরে থাকার জন্য বকবে, তবে আজ তো এটা নতুন না। থেমে গেল নাফিস, ঘুরে দাঁড়ালো। আকবর সাহেব গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কোথায় ছিলে এতক্ষণ? নাফিস চুপ থাকলো। আকবর সাহেব পুনরায় প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিল এত সেজেগুজে সকাল সকাল? নাফিস এবারেও কোনো উত্তর দিল না, চুপচাপ মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকলো। আকবর সাহেব এবার গর্জে উঠে বললেন, অসভ্য ছেলে, বাবাকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করো না। কি ভেবেছো বড় হয়ে গিয়েছো দেখে আমি তোমার থেকে জবাবদিহি করতে পারবো না? বাড়ির লোকেরা খেয়াল রাখে না, নিজের স্ত্রী খেয়াল রাখেও না, কিছুদিন পর তোমার সন্তান আসবে এই পৃথিবী, সেই খবর জানো? চমকে উঠল নাফিস। বিস্ময় ভরা দৃষ্টিতে আকবর সাহেবের দিকে তাকালো। কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো। ভাবলো বোধহয় ভুল শুনেছে বা বোঝার ভুল। আকবর সাহেব আবারও চেঁচিয়ে উঠে কিছু বলতে নিলে হিমেল ওনাকে থামালো। অনুরোধের স্বরে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, বাবা রাগারাগি করবেন না, সবে মাত্র বাইরে থেকে এসেছে, ঠান্ডা মাথায় বলুন। মনে হচ্ছে কোনো কাজে গিয়েছিলেন উনি। আকবর সাহেব তাচ্ছিল্য হেসে বললেন, ও আর কি কাজে যাবে, নিশ্চয়ই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। নাফিস একটু অপমানিত বোধ করলো, সেই জন্যই এবারে মুখ খুলল। ভেবেছিল আগেই কথাটা কাউকে বলবে না, আগে কাজ করে দেখাবে, তারপরে সবাইকে জানাবে। তবে এবার আর চুপ থাকা গেল না। একটা বন্ধুর কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, হয়ে যাবে চাকরিটা আমার। তুমি বলেছিলে না গতকাল রাতে আমার দ্বারা কিছু হবে না? এবার আমিও দেখিয়ে দেব আমার দ্বারা কি হবে। অবাক হলেন আকবর সাহেব। দুটো কারণ তার অবাক হওয়ার। প্রথমত, নাফিস নিজেও উদ্যোগে গেছে চাকরির জন্য, এটা বিশাল বড় ব্যাপার। আর দ্বিতীয় কারণটা হলো নিজেদের ব্যবসা থাকতে কেন চাকরি করতে হবে? আকবর সাহেবের ব্যবসাটা তো ওনার অবর্তমানে নাফিসকেই দেখতে হবে। তবে কেন এই ছেলে বোঝে না? ব্যবসা আমার দ্বারা হবে না, আমি বুঝবো না ওইসব। তবে তার আগে তুমি আমায় একটা কথা বলো। কি বললে আমার সন্তান আসবে পৃথিবীতে? আমি বুঝিনি। হিমেল আকবর সাহেবকে কিছু বলতে না দিয়ে নিজেই নাফিসকে উদ্দেশ্য করে বলল, আপনি ঘরে যান, ভাবি অসুস্থ, ওনার থেকেই শুনুন। সুপ্তি অসুস্থ কথাটা শুনতেই নাফিস কেমন যেন অস্থির হয়ে উঠল। চোখে মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। চিন্তিত গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল। হিমেল আশ্বস্ত করে বলল, তেমন কিছু হয়নি, আপনি গিয়ে দেখা করে আসুন। নাফিস আর এক মুহূর্ত সময়ও ব্যয় না করে এক প্রকারে ছুটেই গেল নিজেদের ঘরে। আকবর সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। হিমেল বুঝল ওনার দীর্ঘশ্বাসের কারণটা। ব্যবসাটা আকবর সাহেবের যে ভীষণ শখের সেটা আজ তার সাথে দোকানে গিয়েই বুঝতে পেরেছে। ওনার অবর্তমানে ভেবেছেন হয়তো ছেলে ব্যবসার দেখাশোনা করবে, তবে এখানে তো ওনার ছেলে অন্য কিছুই ব্যবস্থা করেছে। হিমেল কিছু বলতে নেবে তার আগেই নাফিসের উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে এলো ওই ঘর থেকে।
ছেলেটা আনন্দে চেঁচামেচি শুরু করে দিয়েছে ঘরের ভেতর। হিমেল হাসল, পাশে বসা আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, এত চিন্তা করছেন কেন বাবা? ওনার যেটা করতে ভালো লাগে সেটাই করুক না উনি। আকবর সাহেব হতাশ গলায় বললেন, কখনো তো কোনো কিছুতেই বাধা দেয়নি। আমি তো চিনি আমার ছেলেকে, ও কারো হুকুম সহ্য করতে পারে না। চাকরি ওর দ্বারা কখনোই হবে না। এখন এই চাকরির পিছনে ছুটতে গিয়ে ধরো আমার অবর্তমানে ব্যবসাটাও শেষ হয়ে যাবে ধীরে ধীরে। তখন কি করব ওর? না ব্যবসা থাকবে না চাকরি থাকবে। একটু আগে পর্যন্ত হিমেলের নাফিসের উপরে রাগ হচ্ছিল না, তবে এখন রাগ হলো। যা পারবে না তা করতে যায় কেন? সত্যি বলতে অন্যের হুকুমে কাজ করাটা আসলেও বিরক্তিকর। হিমেলেরও বিরক্ত লাগে। যদি ওর বাবার ব্যবসা থাকতো তবে ব্যবসাতেই লেগে পড়তো। আসলে যার যেটা আছে সে সেটার কদর করতে জানে না। হিমেলের নীরবতার মাঝে আকবর সাহেব আবার বলে উঠলেন, ও তো পড়াশোনা শেষ করেনি, চাকরি পেলেও কত টাকা বেতন পাবে? ওদের সংসার চলবে কি করে? তার থেকে দোকানে বসলে সংসারটা ভালো করে চলে যেত। আজ না হয় সংসারে দুজন মানুষ, দুদিন পর লোক সংখ্যা বাড়বে, ছেলে মেয়ে বড় হবে, ওদের পড়াশোনা খরচ আছে, কি করে সে সবটা সামলাবে ও? হিমেল হাসল। বাবা মায়ের কত চিন্তা ছেলে মেয়েদের নিয়ে। তারা শুধু ছেলে মেয়েদের বর্তমান না, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে, অথচ ছেলেমেয়েরা সেসব বোঝেই না। মুখে যতই ভাইয়ার প্রতি রাগ দেখেন না কেন, ভালো ওনাকেও ভীষণ বাসেন, তাই না বাবা? আকবর সাহেব আলতো হেসে বললেন, আমার আর মারুফার প্রথম সন্তান নাফিস। প্রথম বাবার ডাক ওর মুখেই শুনেছিলাম, হাত ধরে প্রথম ওকেই হাঁটতে শিখিয়েছিলাম, ওকেই প্রথম স্কুল নিয়ে গিয়েছিলাম, ওর প্রথম আমার কাছে বায়না করেছিল, ও প্রথম ওকেই কোলে তুলে ঘুরেছিলাম। ভালোবাসবো না তা কি করে হয়? ছেলের সাথে রাগারাগি করি, ছেলেকে বকাবকি করি, সব তো ওর ভালোর জন্য। তবে বোঝে না, আজ বুঝবে না, যেদিন বাবা থাকবে না আর বকার জন্য সেদিন বুঝবে। হিমেলের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাবা না থাকায় যন্ত্রণা তো হিমেল বোঝে। মাথার উপরে একটা বটগাছের ছায়ার ভীষণ প্রয়োজন হয়। বাবারা কি সুন্দর নিঃস্বার্থভাবে পুরো পরিবারের জন্য নিজের গোটা জীবনটা বিলিয়ে দেয়। কিছু কিছু বাবা তো ছেলে মেয়েদের ভালো ভাবতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, ঠিক যেমন হিমেলের বাবা দিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষে নাফিস ঘরে যেতে ধরলে হিমেল ওকে ডেকে নিয়ে বাইরে সেই মাচার উপরে বসলো। নাফিসের একটু অস্বস্তি হচ্ছে। হিমেলের সাথে খুব একটা বেশি কথাবার্তা হয়নি। নাফিস তো কখনো এগিয়ে এসে কথাও বলেনি। যা দুই একটা কথা হয়েছে হিমেলের উদ্যোগেই হয়েছে। হিমেলকে দেখলেই নাফিসের কেমন যেন অস্বস্তি হয়। কেন হয় জানে না, ঠিক মিশতে পারে না। তার উপরে আজকাল আবার আকবর সাহেব হিমেলের সামনে নাফিসকে অপমান করেছেন। লজ্জা কি লাগে না নাকি নাফিসের? কে জানে এখন আবার হিমেল কি বলবে, খোঁচাবে কি না। অবশ্য নাফিসের জানা মতে খোঁচানোর স্বভাবটা মেয়েদের থাকে, যেমন শক্তির আছে, আর সহ্য করার ক্ষমতা থাকে ছেলেদের, যেমন নাফিসের আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেও দুজনে। হিমেলও যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে তেমনটাও না। নাফিসের সাথে তো একটা সম্পর্কের দূরত্ব আছে। নাফিসকে এখানে একটা কাজে নিয়ে এসেছে হিমেল, বোঝাতে হবে কিছু কথা। জানি হয়তো নাফিস এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে, তবুও হিমেল নিজের দায়িত্বটুকু পালন করবে। কারো সংসারে অশান্তি হিমেলের ঠিক পছন্দ হয় না, অন্তত কাছের মানুষগুলোর। তাদের জীবনের অশান্তিগুলো হিমেলের ভালো লাগে না, সবসময় শুধু ছটফট করে তাদের সমস্যাগুলো দূর করার জন্য। সেই জন্যই তো বারবার চেয়েও মনেরকে এড়িয়ে যেতে পারে না। রাগারাগি করে ঠিকই, তবে কোনো সমস্যার কথা বললে সেটা সমাধান না করে দেওয়া পর্যন্ত হিমেলের মাথায় সেটাই ঘুরতে থাকে। আর আজ দুপুর থেকে ঘুরছে নাফিসের কথা। ছেলেটা আসলে খারাপ না, তবে অদ্ভুত। বেশ অনেকক্ষণ চুপ থাকার পর হিমেলই প্রথম কথা বলে উঠল, আপনি আমার থেকে বয়সে বেশ অনেকটাই ছোট, কিন্তু সম্পর্কে বড়, সেজন্য ভাইয়া বলে ডাকি, যার কারণে আমার আরও বেশি অস্বস্তি হয় আপনার সাথে কথা বলতে। নাম ধরে ডাকি, আপনিও আমাকে নাম ধরেই ডাকুন। এই একই অস্বস্তিতে নাফিসও ভুগছে। তবে যাক, ভালো হলো হিমেল আগে প্রস্তাবটা দেওয়ায় চটপট রাজি হয়ে গেল। আমারও এত সমস্যা হচ্ছিল, তোমাকে কি বলে ডাকবো বুঝতে পারছিলাম না। যাক, তুমি বাঁচালে। হিমেল শুধু হাসল। আবারও বেশ কিছুক্ষণ নীরবতা চলল। এবার নীরবতা ভাঙল নাফিস। তুমি কি কিছু বলার জন্য নিয়ে এসেছো আমায়? বললে তাড়াতাড়ি বলো, ঘরে সুপ্তি একা আছে। স্ত্রীকে ভীষণ ভালোবাসেন, তাই না?
নাফিস বেশ স্বাভাবিক গলায় বলল, বউ তো ভালোবাসারই জিনিস। আসলে ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা মায়ের সম্পর্কটা খুব সুন্দর ছিল। বাবা তো কখনো আমাদের সামনে মায়ের সাথে উঁচু গলায় কথা অবধি বলেনি, ধমকও দেয়নি। ছোটবেলা থেকে বাবা মায়ের মাঝে আদৌ কখনো ঝামেলা হয়েছে কিনা সেসবও জানি না। হলেও ওনাদের নিজেদের ঘরে হয়েছে। আমার মাঝেও এই ধারণাটাই তৈরি হয়েছে যে বউ হলো ভালোবাসার জিনিস, রাগারাগি করতে নেই। বাহ, বাবা মায়ের এই সূক্ষ্ম ব্যাপারটা খেয়াল করেছেন। তবে তো বলতে হচ্ছে আপনার বাবা মা এই ব্যাপারে আপনার আদর্শ, তাই না? নাফিস বেশ গর্বের সাথে বলল, অবশ্যই, বাবার এলাকায় অনেক নাম ডাক আছে। তবে আমায় কেউ চেনে না। বাবার একটা আফসোস জানো তো, যে বাবাকে দেখে কেউ বলতে পারে না যে ওটা নাফিসের বাবা। বাবাকে নিয়ে গর্ব করার মতন কিচ্ছু নেই। আপনি চাইলেই কিন্তু আপনার বাবা আপনাকে নিয়ে গর্ব করতে পারে, শুধু আপনাকে চাইতে হবে। আপনি মানুষটা খারাপ না, তবে ছন্ন ছাড়া আর বোধবুদ্ধি একটু কম, আর একটু একটু স্বার্থপরও। ঠিক বলিনি আমি? কোনো উত্তর দিতে পারল না নাফিস। ভাবল ও কি স্বার্থপর সত্যি? কিছু কিছু বিষয় মনে পড়ে গেল নাফিসের, যার কারণে নিজেকে স্বার্থপর বলে মনে হলো। তবে হিমেলকে সেসব বলা যাবে না, নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। নাফিসকে চুপ করে থাকতে দেখে হিমেল যেন নিজের উত্তর পেয়ে গেল। নাফিসের মৌনতাকে সম্মতি ধরে নিল। নিজেই আবার প্রশ্ন করল, আপনার স্ত্রীর কোনো কিছুর প্রয়োজন আর আপনি সেটা দিতে অক্ষম, এই ব্যাপারটা কি খুব ভালো লাগে? খুব সম্মানের মনে হয় কি এটা আপনার কাছে? বৃদ্ধ বয়সে এখনো আপনার বাবাকে কাজ করতে হয়, এই ব্যাপারটা কি আপনার কাছে খুব বেশি গর্বের মনে হয়? নাফিস মিনমিনে গলায় বলল, সুপ্তি কিছু চাইলে দেই তো, বাবা হাত খরচের টাকা দেয়। আপনি আপনার বাবাকে কি দেন? নাফিস একটু ভেবে বলল, আমি কি দেব? আমার কিছু দেওয়ার প্রয়োজন হয় না। বাবা নিজেই নিজের জন্য সব ব্যবস্থা করে নিতে পারে। সংসারের পুরো দায়িত্ব তো বাবার। হিমেলের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুঝতে পারল না নাফিস কী বোঝাতে পারছে নাকি বুঝতে চাইছে না। যথেষ্ট বড় হয়েছে নাফিস, এতদিনে অন্তত এতটা অবুঝ থাকার কথা না যে সামান্য দায়িত্ববোধ সম্পর্কে জ্ঞান হবে না। আকবর সাহেবও তো এমন মানুষ না যে নিজের ছেলেকে দায়িত্ববোধ শেখানোর চেষ্টা করবেন না। ওনার শিক্ষার মাঝে কোনো ত্রুটি থাকতে বলে হিমেল অন্তত বিশ্বাস করে না। আসলে অনেক সময় বাবা মা শিক্ষা দিতে চাইলেই ছেলেমেয়েরা সেই শিক্ষাটা গ্রহণ করে, তেমনটাও না। কোনো বাবা মাই চায় না যে তাদের ছেলে মেয়ে অমানুষে পরিণত হোক, তবে হয়ে যায়। আপনার বাবা চায় ওনার ব্যবসার দায়িত্বটা আপনি নিন। এমনটা না যে আপনি কিছু না দিলে আপনার বাবা মায়ের অভাব হবে, আপনি না খাওয়ালে তারা না খেয়ে থাকবে না, সে সক্ষমতা আপনার বাবার আছে। তবে ওনার একটা আফসোস থেকে যাবে, জানেন তো, যে তার সন্তান তাকে কখনো কিছু দিতে পারল না, তার সন্তান কখনো তার দায়িত্ব নিতে পারল না। আপনার কি সত্যি কোনো কাজ করার ইচ্ছে হয় না? সবাই যখন বেকার বলে শুনতে কি খুব ভালো লাগে? নাফিস মাথা নিচু করে ফেলল। ভালো তো লাগে না, তবে কিছু যে করতে ইচ্ছেও করে না। আমি অনার্সও পাস করিনি। কোনো চাকরি যে আমার হবে সেটা আমি নিজেও জানি। হলেও হয়তো সিকিউরিটি গার্ডের চাকরি হবে। বাবার ওপর অযথা রাগ দেখিয়ে বলে ফেলেছি চাকরি করব। যদি বলো ব্যবসার কথা, তবে আমার কেন যেন মনে হয় আমি যদি ব্যবসার দায়িত্বটা নেই তাহলে সেটা ডুববে। আমি নিজের উপর কোনো কনফিডেন্স পাই না। বাবা একবার আমাকে আলাদা ব্যবসা করার জন্য টাকা দিয়েছিল, অনেক ভরসা করেই দিয়েছিল। ডুবে গেছে সেই ব্যবসাটা। কত টাকা? 5 লাখ টাকা দিয়েছিল বাবা। আমাদের পাশাপাশি দুটো দোকান ছিল, একটা দোকান বিক্রি করে আমাকে টাকা দিয়েছিল। বাবার থেকে 2 বছর সময় নিয়েছিলাম, বলেছিলাম তার 4 গুণ টাকা বাবাকে ফেরত দেব, কিন্তু একটা টাকাও ফেরত দিতে পারিনি। তারপর থেকে নিজের উপর আরও ভরসা হারিয়ে ফেলেছি। মনে হয় অনেক ক্ষতি করেছি। এবার ব্যবসাটা না আর ডোবাই। মাথাটা ঘুরে উঠল হিমেলের। 5 লাখ টাকা নষ্ট করেছে। কত সুযোগ পেয়েছে নাফিস নিজেকে তৈরি করার, অথচ একটা সুযোগও কাজে লাগায়নি। হিমেলের মনে হলো যদি ওর বাবা ওকে এতগুলো টাকা দিত তবে কত সুন্দর করে একটা ব্যবসা দাঁড় করাতে পারত। কত পরিকল্পনা ছিল হিমেলের মাথায়, তবে টাকার অভাবে বাস্তবায়ন করতে পারেনি। চাকরি করতে তো হিমেলেরও ভালো লাগে না, ইচ্ছে ছিল ব্যবসা করবে।
এখনও ভেবে রেখেছে টাকা জমিয়ে ব্যবসা করবে ভবিষ্যতে। তবে খারাপ লাগলো আকবর সাহেবের কথা ভেবে। মানুষটা মনের মাঝে না জানি কত কষ্ট চেপে রেখেছে। তারপরেও নাফিসের কত অভিযোগ ওনার নামে। এত বড় একটা ক্ষতি করার পরেও কিছু বলেনি নাফিসকে, এখনও বাড়িতে রেখেছে। উনি নিজেই খাওয়াচ্ছেন, তারপরেও ছেলের বাবা মাকে নিয়ে অভিযোগ শেষ হয় না। হিমেলকে চুপ করে যেতে দেখে নাফিস বলে উঠল, কিভাবে ব্যবসাটা ডুবলো শুনবে না? নাফিসের মুখ থেকে এই কথাটা শুনে হিমেলের মনে হলো এর মাঝে বোধহয় বেশ বড়সড় কোনো কাহিনী লুকিয়ে আছে। আগ্রহ বাড়ল, প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল,